আমরা আজকে এখানে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি তার ডাইরেক্টিং চ্যাপ্টারের একটি টপিক, সেটি হচ্ছে যে ফাউন্ডেশনস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ বিহেভিয়ার, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ফাউন্ডেশন অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার এবং ফাউন্ডেশন অফ গ্রুপ বিহেভিয়ার, এই দুটি পার্টে আমরা প্রথমে ভাগ করে নিয়েছি। ফাউন্ডেশন অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে প্রথম এলিমেন্ট হচ্ছে পার্সোনালিটি, দ্বিতীয়ত হচ্ছে পারসেপশন, তৃতীয়ত অ্যাটিটিউড অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন, চতুর্থ মোটিভেশন এবং পঞ্চম লার্নিং। এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, এই ছটি বিষয় নিয়ে। অপরদিকে ফাউন্ডেশন অফ গ্রুপ বিহেভিয়ারের ক্ষেত্রে টাইপস অফ গ্রুপ, গ্রুপ ডেভেলপমেন্ট, গ্রুপ স্ট্রাকচার এবং টিম এফেক্টিভনেস, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। প্রথমত ফাউন্ডেশন অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ফাউন্ডেশন অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার in an organization is influenced by the combination of personal, psychological and situational factors. Key elements are personality, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কোনো একটি প্রতিষ্ঠানের যেটি পার্সোনাল, সাইকোলজিক্যাল এবং সিচুয়েশনাল যে ভেরিয়েশনগুলি হয়, সিচুয়েশনাল যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলির মাধ্যমে প্রভাবিত হয়ে থাকে কোনো প্রতিষ্ঠানের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমরা পার্সোনালিটি কে উল্লেখ করতে পারি। পার্সোনালিটিকে বা ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব হচ্ছে এমন একটি বিষয় যা কোনো একজন ব্যক্তিকে অন্য ব্যক্তির সঙ্গে আলাদা করে থাকে, অন্য ব্যক্তির থেকে একজন ব্যক্তিকে আলাদা পৃথক করে দেয়। তাই অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিরই তার চিন্তা ভাবনা, অনুভূতি এবং তার বিহেভিয়ার বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন এইগুলি বিভিন্ন রকম হওয়ার জন্যই ব্যক্তিত্ব বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ পার্সোনালিটি রেফার্স টু দ্য ইউনিক and relative stable pattern of thought, feelings and behavior that makes a person distinct from others. একজনের সঙ্গে একজনের থেকে অন্যজনকে পৃথক করে দেয় পার্সোনালিটি। পার্সোনালিটির কতগুলি ট্রেট আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ট্রেট বা ক্যারেক্টারিস্টিক্স গুলি ওপেননেস, কনসাসনেস, এক্সট্রাভার্সন, অ্যাগ্রিয়েবলনেস এবং নিউরোটিজম। এই পাঁচটি ক্যারেক্টারিস্টিক্স আছে। সেই বিষয়গুলি, এই ক্যারেক্টারিস্টিক্সগুলি যে যে পার্সনের মধ্যে যে বিষয়টি পরিলক্ষিত হবে সেই এই ক্যারেক্টার অনুসারে সেই ব্যক্তির ব্যবহার নির্ধারিত হবে এবং কোনো একটি বিষয়ের উপরে তার কি ধরনের লক্ষ্য থাকবে বা কোনো একটি বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা কি হবে, সেই বিষয়টিও পরিলক্ষিত হবে। প্রথমত হচ্ছে ওপেননেস। ওপেননেসের যে বিষয়টি, ওপেননেস যে ট্রেট বা ক্যারেক্টার আমরা বলতে পারি পার্সোনালিটির, সেখানে ক্রিয়েটিভিটি, কিউরিওসিটি এবং লাভ ফর নিউ এক্সপিরিয়েন্স, এই বিষয়গুলি থাকবে। ওপেননেসের পরে যেটা হচ্ছে কনসিয়াসনেস, এখানে ডিসিপ্লিন থাকবে, সেই ব্যক্তির মধ্যে ডিসিপ্লিন পরিলক্ষিত হবে এবং রেসপন্সিবিলিটি থাকবে তার মধ্যে। ৩ নম্বর হচ্ছে এক্সট্রাভার্সন, এক্ষেত্রে সোসাইটেবল হবে, টকটিভনেস থাকবে এবং এনার্জেটিক হবে, তার মধ্যে এনার্জি থাকবে বেশি। অ্যাগ্রিয়েবলনেসের ক্ষেত্রে কাইন্ডনেস থাকবে, কোঅপারেশন থাকবে এবং এমপ্যাথেটিক হবে, কোনো বিষয়ের প্রতি তার এমপ্যাথি থাকবে এই ক্যারেক্টারের ক্ষেত্রে। এবং নিউরোটিজমের ক্ষেত্রে ইমোশনাল ইনস্টেবিলিটি, অ্যাংজাইটি, এই জিনিসগুলি থাকবে। এখন বিষয় হচ্ছে যে এই ক্যারেক্টারগুলি কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে থাকে না, বিভিন্ন ব্যক্তি এই ক্যারেক্টারগুলিকে বহন করে থাকে। অর্থাৎ এক একজনের এক একটি পার্সোনালিটি ট্রেট পরিলক্ষিত হতে পারে। সেক্ষেত্রে কোনো ম্যানেজার বা কোনো একটি প্রতিষ্ঠানের সুপিরিয়র যদি তার এমপ্লয়ীদের মধ্যে এই ট্রেডগুলিকে সঠিকভাবে অনুধাবন করতে পারে এবং সঠিকভাবে সেগুলিকে পর্যালোচনা করতে পারে, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে ওই সমস্ত এমপ্লয়ীদের পরিচালনা করা খুবই সোজা হয়ে দাঁড়ায়। তাই অর্থাৎ তাদের খুব সহজেই সে পরিচালনা করতে পারে। এখন পার্সোনালিটি ট্রেটের ক্ষেত্রে কতগুলি এক্সাম্পল আমরা এখানে একটি এক্সাম্পল দিতে পারি। হাইলি কনসিয়াসনেস পারসন ইজ লাইকলি টু মিট দ্য ওয়ার্ক বিফোর ডেডলাইন, অর্থাৎ যে কনসিয়াসনেস হবে সে ডিসিপ্লিনের উপর বেস করবে, তার মধ্যে রেসপন্সিবিলিটি থাকবে, সে চাইবে সে ডেডলাইনের আগে তার কাজটি জমা দিয়ে দেবে। এরপরে একজন অ্যাগ্রিয়েবলনেস পারসন, যে তার টিমের সঙ্গে কাজ করতে পছন্দ করবে, কারণ তার মধ্যে কোঅপারেটিভনেস আছে, কোঅপারেটিভনেস যে এলিমেন্ট সেই এলিমেন্টটি তার মধ্যে থাকবে, কাইন্ডনেস থাকবে এবং এমপ্যাথি থাকবে। এর ফলে সে টিমের সঙ্গে কাজ করতে পছন্দ করবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলি এই পার্সোনালিটির মধ্যে, বিভিন্ন ব্যক্তির পার্সোনালিটি বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে পারে। ম্যানেজারের কাজ হচ্ছে এই পার্সোনালিটির ট্রেটগুলিকে লক্ষ্য করা, বিভিন্ন ব্যক্তির মধ্যে সেগুলিকে আইডেন্টিফাই করা এবং সেইভাবে তাদের পরিচালনা করা।
দ্বিতীয় যে বিষয়টি থাকছে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে, সেটি হচ্ছে পারসেপশন। পারসেপশন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোনো একটি ঘটনাকে কোনো একজন ব্যক্তি কিভাবে পারসিভ করছে, কিভাবে অনুধাবন করছে এবং সে সেটিকে কিভাবে ইন্টারপ্রেট করছে অ্যাজ পার হিজ অর হার ইন্টারনাল স্ট্রাকচার, আর সে সেটিকে কিভাবে অনুধাবন করছে এবং ইন্টারপ্রেট করছে, সেটি হচ্ছে পারসেপশন। অর্থাৎ পারসেপশন একটা সেন্সরি অর্গানের মাধ্যমে সে ইনফরমেশনটিকে নিয়ে যাচ্ছে, কোনো একটি জিনিস দেখছে, শুনছে বা তার নাকের মাধ্যমে গন্ধ আসছে, তার উপর বেশ করে সে সেটিকে সিলেক্ট করছে, অর্গানাইজ করছে নিজের মধ্যে চিন্তা ভাবনাগুলিকে এবং সেটিকে সে ইন্টারপ্রেট করছে তার নিজস্ব পরিবেশের মধ্যে। এটি হচ্ছে পারসেপশন। পারসেপশন বিভিন্ন জনের বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ একটি ঘটনাকে দেখে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে পারসেপশন হতে পারে এবং তারা বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারে তাদের ইন্টারনাল স্ট্রাকচার অনুসারে। এক্ষেত্রে ছবিতে দেখা যাচ্ছে প্রথম ছবিতে 66 বা 99 লেখা আছে, যে যেদিকে দাঁড়িয়ে আছে যেভাবে দেখছে সেইভাবে তারা রিপ্রেজেন্ট করছে। দ্বিতীয় ছবিতে প্রথম জন দেখছে যে এখানে 7টি বার আছে, অন্যজন দেখছে যে 5 বার, 5 এখানে 5টি বার আছে। অর্থাৎ বিভিন্ন একই জিনিসকে তারা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে অ্যাজ পার দেয়ার পারসেপশন। কারণ পারসেপশনের কতগুলি কি পয়েন্ট হচ্ছে, এটি হচ্ছে সাবজেক্টিভ ম্যাটার। বিভিন্ন জিনিস একই জিনিস থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ইন্টারপ্রেট করতে পারে, এটি সাবজেক্টিভ ম্যাটার। 2 নম্বর হচ্ছে এটি ইনফ্লুয়েন্সড হয় কিছু বিষয়ের মাধ্যমে, যেটি সাইকোলজিক্যাল বিষয় হতে পারে, সিচুয়েশনাল বা টাইমিং ম্যাটার হতে পারে, কালচারাল ব্যাপার হতে পারে। এই সমস্ত বিষয়ের উপর এই সমস্ত বিষয়গুলি এই পারসেপশনকে ইনফ্লুয়েন্সড করে। এছাড়াও যে বিহেভিয়ারের শেপ দেয় পারসেপশন, যে সে কিভাবে পারসিভ করছে কোন একটি বিষয়ে, আমি কিভাবে পারসিভ করছি, আমার পারসেপশনের উপর বেশ করে আমার রিয়াকশন হচ্ছে। অর্থাৎ এটি পারসেপশন কোনো বিহেভিয়ারকে শেপ দিয়ে থাকে, কোনো একজন বিহেভিয়ার কি রকম হবে সেই বিহেভিয়ারের আকৃতি পারসেপশন দিয়ে থাকে। এখন পারসেপশন নিয়ে একটি এক্সাম্পল উল্লেখ করতে পারি। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন এমপ্লয়ি সে তার কাজের মিস্টেক করেছে, একজন ম্যানেজার সে তার কাজের মিস্টেক দেখে বলতে পারে যে এটি হচ্ছে লার্নিং অপরচুনিটি, অর্থাৎ সে কাজ শিখছে সেই জন্য সে ভুল করছে, মিস্টেক করছে। অন্যজন বলতে পারে যে সে মিস্টেক করছে কারণ হচ্ছে সে কেয়ার দিয়ে কাজটি করছে না, তার কেয়ারলেসনেস এর জন্যই তার ভুলটি হচ্ছে। এই দুই ধরনের একই ব্যক্তির একটি ঘটনাকে বিভিন্ন রকম দুটি ভাবে ইন্টারপ্রেট করতে পারে। এটি হচ্ছে পারসেপশনের একটি এক্সাম্পল হিসেবে আমরা এখানে ট্রিট করতে পারি। দ্বিতীয় 3 নম্বর যে বিষয়টি আমরা এখানে উল্লেখ করতে চাইছি সেটি হচ্ছে অ্যাটিটিউড অ্যান্ড জব স্যাটিসফ্যাকশন। অ্যাটিটিউড হচ্ছে ইভ্যালুয়েটিভ জাজমেন্ট, কোনো ব্যক্তির যে পাওয়ার, ইভ্যালুয়েটিভ জাজমেন্টের পাওয়ার, অ্যাটিটিউড, তাকেই আমরা অ্যাটিটিউড বলবো। অ্যাটিটিউড 3 রকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড এবং নিউট্রাল অ্যাটিটিউড হতে পারে। টুয়ার্ডস পিপল, অবজেক্ট, ইভেন্ট, আইডিয়াস ওপরে তাদের বিভিন্ন রকমের অ্যাটিটিউড থাকতে পারে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম অ্যাটিটিউড থাকতে পারে এবং এই অ্যাটিটিউড তার থিঙ্কিং পাওয়ারকে, ফিলিংসকে এবং বিহেভিয়ারকে শেপ দিয়ে থাকে, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমের অনুভূতি তার মধ্যে ডেভেলপ করতে পারে তার অ্যাটিটিউডের উপর বেশ করে। পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস টিম ওয়ার্ক লিড টু অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য গ্রুপ প্রজেক্ট। অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড আছে টিম ওয়ার্কের প্রতি, সেই জন্য সে টিমে জয়েন করেছে, কাজ করছে এবং গ্রুপের কাজটি সে শেষ করছে। জব স্যাটিসফ্যাকশন, অন্যদিকে জব স্যাটিসফ্যাকশন যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে, জব স্যাটিসফ্যাকশন হচ্ছে যে একজন এমপ্লয়ি তার কাজ থেকে কতটা প্লিজড হচ্ছে বা সে তার কাজ করে কতটা আনন্দ উপভোগ করছে, সেটাই হচ্ছে তার ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন, বা তার ক্ষেত্রে সেটাই কর্মসন্তুষ্টি হিসাবে আমরা এখানে উল্লেখ করতে পারি। ইট রিফ্লেক্টস দেয়ার ওভারঅল ইমোশনাল রেসপন্স টু দেয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট, টাস্ক অ্যান্ড রোল। অর্থাৎ সে যে কাজটি করছে সেই কাজের প্রতি, তার রোলের প্রতি, তার কাজ ভূমিকা, কাজ নিয়ে এবং ওয়ার্ক এনভায়রনমেন্টের উপরে তার যে রেসপন্সটা, ইমোশনাল রেসপন্সটাকে জব স্যাটিসফ্যাকশন হিসেবে উল্লেখ করা হয়। জব স্যাটিসফ্যাকশন কতগুলো বিষয়ের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। সেটি হচ্ছে যে ওয়ার্ক ইটসেলফ, অর্থাৎ কোনো একজন এমপ্লয়ি যে কাজটি করছে সে কি নিজে ভালোবেসে কাজটি করছে, তার উপরে জব স্যাটিসফ্যাকশন নির্ভর করে থাকে।
যদি দেখা যায় সে নিজের মন থেকে এই কাজটি করছে, ভালোবেসে করছে, তাহলে হি অর সি স্যাটিসফাইড অ্যাবাউট হিজ অর হার জব। অন্যদিকে যদি তার উপরে চাপিয়ে দেওয়া হয়, সে জব স্যাটিসফ্যাকশন থাকে না। ২ নম্বর ক্ষেত্রে হচ্ছে পে অ্যান্ড বেনিফিট। পে বা বেনিফিট যদি ভালো প্রদান করা হয় তাহলে সে এমপ্লয়ি স্যাটিসফাইড হবে। যদি না দেওয়া হয় বিপরীত অবস্থা পরিলক্ষিত হবে। নেক্সট হচ্ছে ওয়ার্ক কন্ডিশন। ওয়ার্ক কন্ডিশন যদি ভালো হয়, আমার পে দিচ্ছি, সে ভালোবেসেও কাজটি করছে, তাকে বেনিফিট দেওয়া হচ্ছে, কিন্তু যে পরিবেশে সে কাজটি করছে সেটি হার্মফুল, সেটি তার শরীরের পক্ষে ক্ষতিকারক বা ফিউচারের পক্ষে ক্ষতিকারক, তাহলে সে স্যাটিসফাইড নাও হতে পারে, জব স্যাটিসফ্যাকশন সেক্ষেত্রে নাও থাকতে পারে। চতুর্থ হচ্ছে সুপারভাইজার এবং লিডার। সবই ঠিক আছে, কিন্তু যে সুপারভাইজারের আন্ডারে সে কাজ করছে সেই সুপারভাইজার তাকে পছন্দ করছে না বা সে তার সুপারভাইজারকে পছন্দ করছে না, লিডার তাকে পছন্দ করছে না বা লিডারকে সে পছন্দ করছে না, এই ধরনের যদি পরিস্থিতি পরিলক্ষিত হয় তাহলে জব স্যাটিসফ্যাকশন থাকবে না। নেক্সট হচ্ছে কো ওয়ার্কার্স, যাদের সঙ্গে সে কাজটি করছে, সেই যারা তার সঙ্গী, সাথী, যাদের নিয়ে সে কাজটি করছে, যাদের সঙ্গে সে প্ল্যান্টে বা ম্যানুফ্যাকচারিং কনসার্নে বা কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে, সেটি তো কো ওয়ার্কার্সরা যদি তার সঙ্গে অ্যাডজাস্ট না করে বা সে যদি কো ওয়ার্কার্সদের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে তার ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন থাকাটা সম্ভব নয়। সুতরাং কো ওয়ার্কার্সদের যে হোমোজিনিটি, সেটা জব স্যাটিসফ্যাকশনের উপরে প্রভাব ফেলছে। নেক্সট হচ্ছে ওয়ার্ক গ্রোথ অপরচুনিটি। গ্রোথ অপরচুনিটি যদি থাকে, একজন এমপ্লয়ি যে প্রতিষ্ঠানে কাজ করতে এলো, তার কেরিয়ার অপরচুনিটি যদি তার কাছে পরিষ্কার থাকে, তখন সে স্যাটিসফাইড হবে এবং সে স্যাটিসফ্যাক্টরিলি সে কাজগুলিকে সম্পন্ন করতে চাইবে। এই সমস্ত বিষয়গুলি জব স্যাটিসফ্যাকশনকে প্রভাবিত করতে পারে। নেক্সট, মোটিভেশন। মোটিভেশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল ড্রাইভ, যেটি কোনো একজন এমপ্লয়িকে তার কাজ, তার যে লক্ষ্য থাকবে সেই লক্ষ্যটিকে এনার্জেটিক ভাবে এবং ধারাবাহিকভাবে সম্পন্ন করার জন্য প্রভাবিত করবে। অর্থাৎ মোটিভেশন হচ্ছে একটা সাইকোলজিক্যাল ড্রাইভ, মনস্তাত্ত্বিক একটা আহ, আহ, মনস্তাত্ত্বিক একটা শক্তি, যার মাধ্যমে কোনো একজন ব্যক্তি তাকে তার যে নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যটা অর্জন করতে পারবে, ধারাবাহিকভাবে সে কাজটি করে যেতে চাইবে এবং সেই লক্ষ্যটিকে সে অর্জন করতে চাইবে। এটি হচ্ছে মোটিভেশনের মেন থিম। মোটিভেশন এক্সপ্লেন করবে যে কোনো একজন ব্যক্তি কেন কাজটি করবে, কেন সে কাজটি করতে চাইছে, এই যে বিষয়টি, এই বিষয়টি মোটিভেশন এক্সপ্লেন করে দিতে পারবে। মোটিভেশনেরও কতগুলি কি পয়েন্ট আছে। একটি হচ্ছে গোল ওরিয়েন্টেড হবে মোটিভেশন, যে হবে আমি একজনকে অনুপ্রাণিত করছি, একটা নির্দিষ্ট লক্ষ্য যদি তার সামনে না রাখা হয় সে অনুপ্রাণিত হবে না। গোল ওরিয়েন্টেড হবে। ২ নম্বর হচ্ছে ডায়নামিক হবে, কোনো একজন ব্যক্তি মোটিভেটেড হচ্ছে কোনো একটি পরিস্থিতিতে, আবার সেই পরিস্থিতিতে কোনো একদিন দেখা গেল যে সে মোটিভেটেড হচ্ছে না, অর্থাৎ তাকে তখন অন্য কোনো স্টিমুলি বা উদ্দীপনা তার উপরে প্রয়োগ করতে হবে, অন্য কিছু সুবিধা তাকে প্রোভাইড করতে হবে। সে অর্থাৎ মোটিভেশন হচ্ছে ডাইনামিক মেকানিজম, কোনো এটি স্টেবল নয়, কোনো ফিক্সড কিছু না, এটি ডাইনামিজম এর মধ্যে থাকবে। এটি হচ্ছে এর কি ফিচার্স। আর নেক্সট হচ্ছে ৩ নম্বর, ইনফ্লুয়েন্সড বাই এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরস। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল ফ্যাক্টর মোটিভেশনকে মোটিভেটেড করে কোনো একজন ব্যক্তিকে তার কাজ করার জন্য। অর্থাৎ ইন্ট্রিনসিক যে ফ্যাক্টরগুলি আছে, কোনো একজন ব্যক্তি সে কোনো একটা কাজ খুব ভালোবাসে, সে নিজে থেকে করছে, এটা তার প্যাশন, এটি মোটিভেশন, এবং এটা হচ্ছে ইন্টেন্সিক যে মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন। অপরদিকে হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন বা এক্সটার্নাল রিওয়ার্ড, কোনো একজন ব্যক্তিকে মোটিভেট করতে হবে, সেক্ষেত্রে তাকে রিওয়ার্ড প্রোভাইড করা হচ্ছে, বিভিন্ন বেনিফিট প্রোভাইড করা হচ্ছে, এটি হচ্ছে তার এক্সটার্নাল স্টিমুলির মাধ্যমে তাকে মোটিভেটেড করা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি হচ্ছে কি ফিচার্স, অর্থাৎ গোল থাকবে, মোটিভেশন ডায়নামিক হবে এবং মোটিভেশন ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরের মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে মোটিভেশন। এর পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে লার্নিং। লার্নিং, লার্নিং হচ্ছে কোনো একজন ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারকে পার্মানেন্টলি চেঞ্জ করে থাকে। পার্মানেন্টলি চেঞ্জের যে প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে আমরা কোনো ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারকে পার্মানেন্টলি চেঞ্জ করতে পারি, তাকেই লার্নিং বলা হবে। এখন লার্নিং এর জন্য কতগুলি ফ্যাক্টরস আছে। লার্নিং যদি মোটিভেটেড হয় কোনো এমপ্লয়ি, তাহলে তার লার্নিং খুব তাড়াতাড়ি হবে।
পরিবেশ পরিস্থিতি অর্থাৎ অর্গানাইজেশনের যদি পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক হয়, সাপোর্টিভ হয়, ইন্ডিভিজুয়ালকে যদি ইনফ্লুয়েন্স করে, শিখতে সাহায্য করে, ইনফ্লুয়েন্স করে কোনো একটি পার্টিকুলার বিষয়, তাকে লার্নিং এর প্রসেসের মধ্যে যেতে পার্টিকুলার বিষয়, তাহলে সে লার্নিং খুব তাড়াতাড়ি হবে। এছাড়া ইন্ডিভিজুয়াল যে কাজটি করছে তার ক্রিটিসিজম করা, তাকে ফিডব্যাক দেওয়া, এর মাধ্যমে লার্নিং হয়। সেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রায়ার নলেজ, ইন্ডিভিজুয়ালের যদি আগের কিছু নলেজ থাকে এবং আইকিউ যদি বেশি হয় ইন্ডিভিজুয়ালের, সেক্ষেত্রে এই বিষয়টিও লার্নিং কে ইনফ্লুয়েন্স করে থাকে। আগের যে বিষয়, আগের প্রায়ার নলেজ থাকলে, আইকিউ, ইন্ডিভিজুয়ালের যদি আইকিউ ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে এই লার্নিং কে প্রভাবিত করতে পারে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে গ্রুপ বিহেভিয়ার। গ্রুপ বিহেভিয়ারের প্রথমত আমরা বলতে পারি যে গ্রুপের যে বিহেভিয়ার, সেই গ্রুপ বিহেভিয়ার জেনারেলি বিভিন্ন ইন্ডিভিজুয়ালের সংমিশ্রণে গ্রুপ তৈরি হয়, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে নিয়ে গ্রুপ তৈরি হয়, একের দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে গ্রুপটা তৈরি হচ্ছে। এখন গ্রুপ যখন তৈরি হচ্ছে, টাইপস অফ গ্রুপ বিভিন্ন রকমের হয়ে থাকে। একটি আমরা ডেলিগেশন অফ অথরিটি চ্যাপ্টারে একটি বিষয় আলোচনা করেছিলাম যে ফর্মাল গ্রুপ এবং ইনফর্মাল গ্রুপ। ফর্মাল গ্রুপ বলতে অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে যে গ্রুপটি তৈরি হচ্ছে তাকে ফর্মাল গ্রুপ হিসেবে আইডেন্টিফাই করছি। আর ইনফর্মাল গ্রুপ হচ্ছে অর্গানাইজেশন স্ট্রাকচার নয়, এটি হচ্ছে সোশ্যাল রিলেশনশিপ থেকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে যে রিলেশনশিপটা এমপ্লয়ীদের মধ্যে তৈরি হয়, তাকে আমরা ইনফর্মাল গ্রুপ হিসেবে ট্রিট করতে পারি। ইনফর্মাল গ্রুপ এবং ফর্মাল গ্রুপ, টাইপস অফ গ্রুপ এর ক্ষেত্রে এটি বলা যায়। নেক্সট হচ্ছে গ্রুপ ডেভেলপমেন্ট। গ্রুপ বিভিন্ন রকম ভাবে ডেভেলপ করে থাকে। তবে গ্রুপ ডেভেলপমেন্টের জন্য একটি কমন থিওরি আছে, যেটি টুকম্যান প্রোভাইড করেছিল, টুকম্যানস মডেল হিসেবে চিহ্নিত। এটি হচ্ছে এই এই পাঁচটি স্টেপে বিভক্ত, যে কোনো একটি গ্রুপ কিভাবে তৈরি হচ্ছে এবং গ্রুপটি ডিসলভ হচ্ছে লাস্ট পর্যন্ত, এই পাঁচটি স্টেপ লক্ষ্য করা যায়। এই স্টেপগুলির মধ্যে প্রথম এই স্লাইডে আমরা তিনটি স্টেপ উল্লেখ করছি। প্রথমত হচ্ছে ফর্মিং, দ্বিতীয়ত স্টর্মিং, তৃতীয়ত হচ্ছে নর্মিং। ফর্মিং স্টেজে এমপ্লয়িরা তারা আসছে, তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছে এবং তাদের মধ্যে যে গোল আছে সেই গোলটি তারা ঠিক করছে। এবং এক্ষেত্রে তার ফার্স্ট মিটিং হচ্ছে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে ফার্স্ট মিটিং হচ্ছে এভরিথিং ইজ ফর্মাল, কোনো ইনফর্মালিটির কিছু লক্ষণ সেখানে দেখা যাচ্ছে না, সমস্ত কিছু ফর্মালিটির উপর বেস করে ফর্মিং স্টেজে আছে গ্রুপটি। এটি আমরা বলতে পারি যে অর্থাৎ এমপ্লয়িরা আসছে গ্রুপ তৈরি করার জন্য, গ্রুপে তারা কাজ করবে, এমপ্লয়িরা আসছে, তারা মিট করছে, তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ডকে শেয়ার করছে এবং তারা গোল সেট করছে, তাদের গোল কি হবে। দ্বিতীয়ত হচ্ছে স্টর্মিং। স্টর্মিং স্টেজে ক্ল্যাশ অ্যান্ড কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। যখন গ্রুপ তৈরি হচ্ছে, গ্রুপের মধ্যে যে টার্গেট ফিক্সড হয়েছে, লিডার কি হবে, লিডার কে হবে, বা কাজ কিভাবে তাদের মধ্যে ভাগ হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে, ছোটখাটো যে সমস্ত বিষয় আছে সেগুলি নিয়ে তাদের মধ্যে কনফ্লিক্ট অ্যারাইজ করবে, মিনিমাম কনফ্লিক্ট একটা অ্যারাইজ করবে। এটি হচ্ছে স্টর্মিং স্টেজের লক্ষণ। টিম আর্গুজ অ্যাবাউট হাউ টু ডিভাইড টাস্ক, অর্থাৎ তাদের মধ্যে কিভাবে কাজটিকে ভাগ করা হয়েছে, এটি একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এটি কনফ্লিক্টের একটা বিষয়। 3 নম্বর যে প্রসেসটা সেটি হচ্ছে নর্মিং স্টেজ। নর্মিং স্টেজে কনফ্লিক্ট রিজলভ হবে, তাদের মধ্যে যে দ্বন্দ্ব থাকবে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা রিজলভ হবে, ট্রাস্ট বিল্ড হবে এবং তারা কাজ করতে থাকবে, একে অপরের সঙ্গে তারা এগ্রি হবে কোনো একটি বিষয় নিয়ে। মেম্বার্স কম্প্রোমাইজ অ্যান্ড সাপোর্ট, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেম্বার্স কম্প্রোমাইজ অ্যান্ড সাপোর্ট ইচ আদার্স স্ট্রেংথ। প্রত্যেকের শক্তিকে সমর্থন করছে, তারা কাজ করছে, তারা কোনো বিষয় নিয়ে এগ্রি করলো। অর্থাৎ এখানে যে তিনটে স্টেজ বলা হচ্ছে, প্রথমত হচ্ছে ফর্মিং, দ্বিতীয়ত স্টর্মিং, তৃতীয়ত নর্মিং। ফর্মিং, স্টর্মিং, নর্মিং। ফর্মিং স্টেজে হচ্ছে ফর্মালিটি মেনটেন করে তারা মিট করছে। স্টর্মিং স্টেজে তাদের মধ্যে কনফ্লিক্ট অ্যারাইজ করবে ডিউ টু ডিস্ট্রিবিউশন অফ রোল, টাস্ক এটসেট্রা, ডিউটিস এটসেট্রা। এবং নর্মিং স্টেজে তারা সমস্ত কিছু এগ্রি করবে এবং তারা কাজ শুরু করবে।
আরো যে দুটি স্টেজ আছে সেটি হচ্ছে পারফর্মিং এন্ড অ্যাডজর্নিং। পারফর্মিং স্টেজে এমপ্লয়িরা কাজ করতে থাকবে, তাদের মধ্যে প্রোডাক্টিভিটি আসবে, তার মিনিমাম একটা ফ্রিকশন তাদের মধ্যে থাকবে। দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো গ্রুপে কাজ করে সেক্ষেত্রে একটা মিনিমাম ফ্রিকশন থাকবেই, সেটি স্বাভাবিক। পারফর্মিং স্টেজে এটি লক্ষ্য করা যায় এবং তারা ওয়েল অর্গানাইজড ওয়েতে তারা টিমকে ম্যানেজ করবে, টিম কাজ করবে। অ্যাডজর্নিং স্টেজে যেটি হয়, অ্যাডজর্নিং স্টেজে তারা যদি প্রজেক্ট বেস কাজ হয় তাদের লক্ষ্য কমপ্লিট হয় এবং তারা মুভ করে প্রজেক্টের কমপ্লিট হয়ে গেল বা কোনো একটা প্রতিষ্ঠানের কাজ কমপ্লিট হলো, সেক্ষেত্রে তারা ওই প্রতিষ্ঠানের কাজটি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রজেক্ট গ্রুপটিকে রিজলভ করবে, গ্রুপ থেকে বেরিয়ে আসবে। এটি হচ্ছে অ্যাডজার্নিং স্টেজের একটি লক্ষণ। যেমন প্রজেক্টের টিম এক্সাম্পল হিসাবে প্রজেক্ট টিম সেলিব্রেট সাকসেস। প্রজেক্ট টিম তারা কাজটি কমপ্লিট করার পরে সাকসেসকে সেলিব্রেট করতে পারে এবং কাজ থেকে বেরিয়ে আসতে পারে। অ্যাডজার্নিং স্টেজ। এরপরে আমরা যেটা বলছি সেটি হচ্ছে যে গ্রুপ স্ট্রাকচার। গ্রুপ স্ট্রাকচার, গ্রুপ বিহেভিয়ারের মধ্যে গ্রুপ স্ট্রাকচারটি রোল ক্লিয়ার থাকবে এমপ্লয়ীদের মধ্যে এবং নর্মস থাকবে যদি আনরিটেন। এই নর্মস এর উপর বেস করে তাদের পাংচুয়ালিটি ডেভেলপ করবে, গ্রুপের ইন্ডিভিজুয়ালদের পাংচুয়ালিটি ডেভেলপ করবে এবং কোহেসিভনেস থাকবে। অর্থাৎ কোহেসিভনেস বলতে ডিগ্রি অফ ইউনিটি, একটি গ্রুপের মধ্যে কতটি ইউনিটি আছে, একজনের সঙ্গে অন্যজনের কতটা ম্যাচ আছে, কাজ করছে, ম্যাচ করে তারা কাজ করছে, মিলেমিশে তারা কাজ করছে, সেটিকে আমরা কোহেসিভনেস বলবো। এখন গ্রুপ স্ট্রাকচারের মধ্যে এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য করা যাবে যে রোল তাদের ক্লিয়ার থাকবে, নর্মস তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এবং তাদের মধ্যে গ্রুপ কোহেসিভনেস থাকবে। এবং লাস্ট যে পোর্শনটি আছে সেটি হচ্ছে এফেক্টিভনেস। ফ্যাক্টরস লাইক ক্লিয়ার গোল, ট্রাস্ট অ্যান্ড কমিউনিকেশন ইম্প্যাক্ট টিম সাকসেস। এই সমস্ত বিষয়গুলি, ক্লিয়ার গোল যদি ক্লিয়ার করা থাকে, ট্রাস্ট ডেভেলপ করে এবং কমিউনিকেশন যদি থাকে, তাহলে টিমের এফেক্টিভনেস ডেভেলপ করবে এবং গ্রুপের যে সাকসেস সেটি সম্পন্ন করা সম্ভব হবে, অর্গানাইজেশনাল যে টার্গেট সেটি সম্পন্ন করা সম্ভব হবে। এটি হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মধ্যে আমরা উল্লেখ করতে পারি। অর্থাৎ এখানে আমরা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার এবং অর্গানাইজেশনাল বিহেভিয়ার উল্লেখ করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।